প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ভিত্তিক রেকর্ডিং ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূঁইয়া। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে বছরের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন ডিসেম্বর মাস চলছে। তো তোমরা নিশ্চয়ই জানো, আমরা এই বছরটা একটি ভিন্ন ধর্মী শিক্ষাবর্ষ অতিক্রম করতে যাচ্ছি। এই বছরের প্রায় পুরোটা সময় আমরা অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছি এবং অনলাইনের মাধ্যমে তোমরা ভিডিও রেকর্ডিং ক্লাস ও জুম ক্লাসের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করেছো। তো এই ব্যতিক্রমধর্মী শিক্ষাবর্ষ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। জানি না আমরা আরও কতদিন এই অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। তো আমরা এই বছরের জন্য, তোমরা যারা নবম শ্রেণীতে আছো তারা প্রায় শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে এখন আমরা অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আর আজকের আলোচনার বিষয়ের সর্বশেষ পর্যায়ে লেকচার নাম্বার 59 এবং আলোচ্য বিষয় ছিল অনুধাবনমূলক প্রশ্ন। এটা নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এই বিষয়ের বা এই অধ্যায়ের প্রায় বেসিক আলোচনা, জ্ঞানমূলক প্রশ্ন এবং কি তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে প্রায় শেষ ক্লাসটা নিয়ে আলোচনা করব, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। তোমরা নিশ্চয়ই ক্লাসটাতে উপকৃত হবে এবং ক্লাসটাতে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্ন নম্বর 1 এবং প্রশ্ন নম্বর 2 নিয়ে আলোচনা করি। তো শুরুতে আমরা প্রশ্নগুলো একটু পড়ে নিয়ে দেখো। প্রশ্ন নম্বর 1 বলা হচ্ছে, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখো। এবং প্রশ্ন নম্বর 2 বলা হচ্ছে, পূর্ণশীলী ভবন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তো শুরুতে আমরা প্রশ্ন নম্বর 1 নিয়ে আলোচনা করে দেখো। এখানে বাষ্পায়ন এবং স্ফুটন দুটা শব্দ লেখা আছে পাশাপাশি। আমরা বাষ্পায়ন সম্পর্কে আগে বাষ্পায়নের বেসিক ধারণাটা বা বাষ্পায়ন কাকে বলে আমরা সেটা একটু পড়ে নিই। যে কোনো তাপমাত্রায় তরলে শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলবো। স্ফুটন হচ্ছে তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো স্ফুটন। অর্থাৎ বাষ্পায়ন হচ্ছে একটা বিশাল বড় এলাকা থাকবে, বিশাল বড় একটা সারফেস এরিয়া থাকবে, যেমন পুকুর, নদী, সমুদ্র ইত্যাদি। ওখানে তরলের উপরিতল থেকে জাস্ট নর্মাল তাপমাত্রা, আমরা যে তাপমাত্রায় বসবাস করি, অ্যাজ এক্সাম্পল 30 ডিগ্রি বা 35 ডিগ্রি তাপমাত্রায় জাস্ট তরলের উপরের অংশ থেকে যে প্রক্রিয়ায় পানি বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলবো বাষ্পায়ন। আর স্ফুটন হচ্ছে, ধরো আমরা একটা পাত্রের মধ্যে পানিকে তাপ দিলাম, পাত্রের মধ্যে পানি রেখে সেটাকে তাপ দিলাম। ওই তাপ দেওয়ার ফলে একটা সময় তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছাবে, বা ধরো পানির ক্ষেত্রে 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবে, তখন ওই সমগ্র পাত্রের পানিটা ফুটতে থাকবে। এই অবস্থায় পাত্রের সমগ্র স্থান থেকে পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, সেটাকে আমরা বলবো স্ফুটন। এখানে বলা হচ্ছে, দেখো, বাষ্পায়ন ঘটে সাধারণ কক্ষ বা নিম্ন তাপমাত্রা, আমি বলেই ফেলেছি যে সাধারণ তাপমাত্রায় বাষ্পায়ন ঘটে। আর স্ফুটন হবে কি, তার উপরে ওই পাত্রের উপরে আলাদাভাবে বাড়তি তাপ দিতে হবে, সেটার মান স্ফুটনাঙ্ক তাপমাত্রায় পৌঁছাতে হবে। পানির ক্ষেত্রে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেক্ষেত্রে স্ফুটন ঘটবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে বাষ্পায়ন স্ফুটনের মধ্যে পার্থক্য কি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এখন আমরা প্রশ্ন নম্বর 2 নিয়ে আলোচনা করি। পূর্ণশীলী ভবন বলতে কি বোঝায়? তাতে সংজ্ঞাটা আমরা একটু পড়ে নিয়ে দেখো। চাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করা এবং চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় পরিণত করার প্রক্রিয়াকে আমরা পূর্ণশীলী ভবন বলবো। মানে কোনো একটা পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে ওই পদার্থটা তরলে পরিণত হয়ে যাবে। আবার যদি আমি ওই চাপটা অপসারণ করে নিই, তাহলে ওই পদার্থটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটাকে আমরা বলবো পূর্ণশীলী ভবন। দেখো, একটা ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, কমে যাওয়ার ফলে পদার্থ তরলে পরিণত হবে বা স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যার ফলে একখণ্ড বরফের উপর চাপ প্রয়োগ করলে সেখানে গলনাঙ্ক কমে গিয়ে বরফের তাপমাত্রাতে বরফটা গলে যাবে এবং চাপ অপসারণ করলে আবার বরফটা পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেটাকে আমরা পূর্ণশীলী ভবন বলবো। তো শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন নম্বর 1 এবং 2 নিয়ে আলোচনা করে ফেললাম। এখন আমরা প্রশ্ন নম্বর 3 এবং 4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রশ্ন নম্বর 3 এবং 4 একটু পড়ে নিই। প্রশ্ন নম্বর 3 বলা হচ্ছে, কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর 4 বলা হচ্ছে, প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন? শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরুতে প্রশ্ন নম্বর 3 এর সমাধানটা একটু দেখে নিই।
বলা হচ্ছে বিভিন্ন বস্তুর তাপ ধারণ ক্ষমতা বস্তুটির ভর এবং উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা নির্ভর করবে ওই বস্তুর ভর এবং ওই বস্তু কোন উপাদান দ্বারা তৈরি তার উপরে। একই পদার্থের বিভিন্ন ভরের বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে পদার্থ হবে একই বাট ভর হবে বিভিন্ন। তাহলে তার তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন পরিমাণ তাপের প্রয়োজন হবে। অর্থাৎ তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি তোমাদেরকে যে 1 কাপ পানিকে গরম করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে 1 কেটলি পানি গরম করে তার চেয়ে অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। এই কথাটা এখানে বোঝাচ্ছে যে একই পদার্থের বিভিন্ন ভর, পদার্থ একই হবে কিন্তু ভর যদি ভিন্ন হয় তাহলে তাপের পরিমাণও বিভিন্ন হবে বা প্রয়োজন হবে ভিন্ন ভিন্ন। এরপরে বলা হচ্ছে আবার সমভরের বিভিন্ন উপাদান, ভর একই থাকবে, দুইটা বস্তুর ভর একই থাকবে বাট উপাদান হবে ভিন্ন। তাহলে সেই ক্ষেত্রে বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণও হবে ভিন্ন। যেমন ধরো 1 কেজি অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 5 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে 1 কেজি পানির তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে তার চেয়ে 5 গুণ বেশি তাপের প্রয়োজন হবে। অর্থাৎ তাহলে দুইটা বস্তুর ভর পানি এবং অ্যালুমিনিয়াম ভর একই হওয়া সত্ত্বেও তাদের উপাদান ভিন্ন হওয়ার কারণে সেক্ষেত্রে তাপের পরিমাণ ভিন্ন হচ্ছে। তো সেক্ষেত্রে তাহলে আমরা প্রশ্ন নম্বর 3 আলোচনা করে ফেললাম। এখন 4, প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন? এখানে হচ্ছে প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে এর রূপ ঘটে পানির স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাবের কারণে। চাপের কারণে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, স্ফুটনাঙ্ক বাড়ার কারণে প্রেসার কুকারে রান্না করতে সহজ হয়। এখন আমরা একটু বিস্তারিত দেখি। প্রেসার কুকার একটি নিশ্ছিদ্র পাত্র। প্রেসার কুকার একটা ছিদ্রবিহীন পাত্র, এখানে কোনো ছিদ্র থাকে না। এতে রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয়। এই যে রান্না করার সময় যখন এই পানিটা বা পাত্রের ভিতরে যে জিনিসটা থাকে এখান থেকে যে বাষ্পটা বের হয় ওই বাষ্পটা প্রেসার কুকার থেকে বের হতে পারে না, বাষ্পটা আবদ্ধ হয়ে যায়। আবদ্ধ হয়ে যাওয়ার কারণে ওইখান থেকে চাপ বেড়ে যায়। আমরা এতে রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে যায়, বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয়। আমরা জানি পানির উপরিতলে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। যখন চাপ বাড়বে তখন কি করবে? পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ায় বেশি তাপমাত্রা পানি ফুটতে থাকে এবং তাপমাত্রা বেশি হওয়ায় রান্নার জন্য খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। তখন আসলে নির্দিষ্ট সময় যে সময়ে পানির স্ফুটনাঙ্কে পৌঁছানোর কথা ছিল ওই চাপ বাড়ার কারণে তার আগে পানিটি স্ফুটনাঙ্কে পৌঁছে যায়। স্ফুটনাঙ্কে পৌঁছে যাওয়ার কারণে তাড়াতাড়ি তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? ওখানকার খাবারটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তাই বলা হচ্ছে এই কারণে প্রেসার কুকারে রান্না করতে কম সময় লাগে। শিক্ষার্থীরা, প্রেসার কুকারে রান্না করতে কেন কম সময় লাগে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এক কথায় বলা যায় যে কি প্রেসার কুকার একটা আবদ্ধ পাত্র, আবদ্ধ পাত্রে তাপ দিলে সেখানকার পানির বাষ্পটা আবদ্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে চাপ বাড়িয়ে দেয়। চাপ বাড়ার কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যায়, দেন খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রশ্ন 3, 4 শেষ করলাম। এখন প্রশ্ন নম্বর 5 এবং 6 নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নম্বর 5 এবং 6 নিয়ে আলোচনা করব। শুরুতে প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিই। প্রশ্ন নম্বর 5 আছে বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 6 আছে পাহাড়ের উপর রান্না করা কষ্টকর হয় কেন, ব্যাখ্যা করো। এখন আমরা প্রশ্ন নম্বর 5 এর উত্তরটা আমরা পড়ে দেখি। দেখো, বাষ্পায়নের সময় পানি বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ উক্ত পানি সংলগ্ন অঞ্চল হতে গ্রহণ করে। আবার বলছি, বাষ্পায়ন যখন হবে তখন যে অঞ্চলে বাষ্পায়ন হবে সেই অঞ্চলে ওই সংলগ্ন পানিটুকু বাষ্পায়নের জন্য তার ওই সংলগ্ন অঞ্চল হতে তার প্রয়োজনীয় সুপ্ত তাপ গ্রহণ করবে, যে সুপ্ত তাপ দ্বারা পানিটা বাষ্পীভূত হতে সাহায্য করে। এই কারণে সুপ্ততাপ গ্রহণের মাধ্যমে বাষ্পায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং উক্ত অঞ্চল তাপ হারাবে। সুপ্ততাপ যখন গ্রহণ করে নেবে তখন ওই অঞ্চলের পানিটুকু থেকে তাপ চলে যাবে, তাপ হারাবে বা তাপ বর্জন করবে, এবং তাপ বর্জন করার ফলে ওই পানি অঞ্চলটুকু শীতল হবে বা শীতলতা অনুভব করবে। তাই বাষ্পায়নের ফলে শীতলতার উদ্ভব হয়। সেক্ষেত্রে আমরা তাহলে এখন প্রশ্ন নম্বর 6 নিয়ে আলোচনা করি। পাহাড়ের উপর রান্না করা কষ্টকর হয় কেন, ব্যাখ্যা করো। চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বাড়ে আর চাপ কমালে পানির স্ফুটনাঙ্ক কমে। এটা আমরা সবাই জানি। যখন কোনো কিছুর উপর প্রেসার ক্রিয়েট করবে তখন সেটার উপরে কি হবে? স্ফুটনাঙ্ক, ওই পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আর চাপ যদি তুমি অপসারণ করে নাও সেখানকার স্ফুটনাঙ্ক কমে যাবে। ভূপৃষ্ঠ হতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ওই বায়ুর চাপ কমতে থাকে।
আমরা সেটাও পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ে আমরা পড়েছিলাম। ভবিষ্যতে যত উপরের দিকে উঠবো ততই কি হবে, বায়ুর চাপটা কমতে থাকবে, তাই পানির স্ফুটনাঙ্ক কমে যায়। কারণ চাপ বাড়ার সাথে পানির স্ফুটনাঙ্ক যেটা একটা সম্পর্ক আছে, চাপ কমলে স্ফুটনাঙ্ক কমবে, তাই চাপ কমার সাথে সাথে স্ফুটনাঙ্ক কমে যায়। এবং 100°C কম তাপমাত্রা পানি ফুটতে আরম্ভ করে, সেই ক্ষেত্রে চাপ কমে যাওয়ার কারণে পানি আর 100°C তাপমাত্রায় যেভাবে পানি ফুটে সেই অবস্থায় আর যায় না, তার পূর্বের তাপমাত্রাতে, তার আগে অনেক আগের তাপমাত্রাতে পানি ফুটতে শুরু করে। এই কম তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে। পানি উচ্চ তাপমাত্রা অর্জন করতে না পারার কারণে খাদ্য সিদ্ধ বা রান্না হতে স্বাভাবিকের অনেক বেশি সময় লাগে। উচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা স্ফুটনাঙ্কের তাপমাত্রায় পৌঁছতে পারে না বিধায় খাদ্য সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এই কারণে পাহাড়ের উপরে যেহেতু বায়ুর চাপ কম, সেই কারণে স্ফুটনাঙ্ক কম থাকে। স্ফুটনাঙ্ক কম থাকার কারণে খাদ্য সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এই কারণে বলা হচ্ছে যে কি উঁচু পাহাড়ে রান্না করা কষ্টকর হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন নম্বর 5 এবং প্রশ্ন নম্বর 6 আলোচনা করে ফেললাম। এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন নম্বর 7 এবং 8 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নম্বর 7 এবং প্রশ্ন নম্বর 8 নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা প্রশ্ন নম্বর 7-এ কি বলা হচ্ছে দেখো, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে, ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 8-এ বলা হচ্ছে দুইটি রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কেন, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রশ্ন নম্বর 7-এর সমাধান নিয়ে একটু আলোচনা করি। সমাধানে বলা হচ্ছে দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাপ সমান নাও হতে পারে, অর্থাৎ তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। কারণ কোন বস্তুর তাপমাত্রা এর তাপের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুটির তাপীয় অবস্থার উপর। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোন বস্তুর যে তাপমাত্রাটা সেটা ডিপেন্ড করবে বস্তুর তাপের পরিমাণের উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে বস্তুর তাপীয় অবস্থার উপর। বস্তুটা কোন অবস্থায় আছে, কোন তাপীয় অবস্থা আছে সেটার উপর নির্ভর করবে। একই উপাদান দ্বারা তৈরি কিন্তু ভিন্ন আকারে দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে বৃহত্তর বস্তুটির তাপের পরিমাণ বেশি হবে। অর্থাৎ দুটি বস্তুর একটা আকার বড়, একটা আকার ছোট, বা একটা আয়তন বড় এবং একটা আয়তন ছোট, দুটি বস্তুর মধ্যে তাপমাত্রা সমান করতে হলে তার তাপের পরিমাণ কিন্তু ভিন্ন হতে হবে। কারণ তাপের পরিমাণ ভিন্ন হবে, এই কারণেই তাপমাত্রা তুমি তাপ প্রয়োগ করলেই তাপমাত্রাটা সমান করা সম্ভব। সেই ক্ষেত্রে তাপ প্রয়োগ করার জন্য তোমাকে কি পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটা নির্ভর করবে বস্তুটার আকারের উপর। যত বস্তুর আকার যত বেশি হবে, ওই বস্তুর মধ্যে তত পরিমাণ বেশি তাপ প্রয়োগ করতে হবে। তারপরে যায় দুটি বস্তুর মধ্যে তোমার তাপমাত্রাটা সমান হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে তাপমাত্রা সমান হলেও তাপের পরিমাণ ভিন্ন হবে, এই কারণে যে কি তার বস্তুর আকার বা আয়তনের ভিন্নতার কারণে। এখন আমরা প্রশ্ন নম্বর 8-এর উত্তরটা দেখে দেখো, রেল লাইনের পাত ইস্পাতের তৈরি হয়ে থাকে। নরমালি সাধারণত ইস্পাতের তৈরি হয়ে থাকে। লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন ঘর্ষণের কারণে এবং সূর্যের উত্তাপে লাইনের তাপমাত্রা অনেকখানি বৃদ্ধি পায়। আমরা জানি যে ঘর্ষণ বলের কারণে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পায়, বা বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় ঘর্ষণের কারণে, এমনকি সূর্যের তাপেও তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা এই বৃদ্ধির ফলে ধাতব উপাদান দ্বারা তৈরি রেল লাইন দৈর্ঘ্যের প্রসারণ হয়। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, আমরা এই অধ্যায় থেকে পড়েছিলাম। যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রার বৃদ্ধির ফলে পদার্থের দৈর্ঘ্য প্রসারিত হয়, আয়তনও প্রসারিত হয়। কিন্তু রেল লাইনের ক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধির ফলে ওই রেল লাইনের পার্টটুকু দৈর্ঘ্যে প্রসারিত হবে। এই সময় পাশাপাশি অবস্থিত দুটি লাইনের মাঝে যদি ফাঁকা না থাকে, রেল লাইন বাঁকা হয়ে যেত। তাহলে যদি মাঝামাঝি দৈর্ঘ্য যদি প্রসারিত হচ্ছে, যদি মাঝখানে ফাঁকা না থাকতো, দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার কারণে রেল লাইনটা পাশাপাশি প্রেসারে কি হতো, চাপের কারণে বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকতো। বাঁকা হয়ে গেলে কি হতো, রেল লাইন বাঁকা হয়ে যেত এবং ট্রেন দুর্ঘটনা ঘটতো। এই কারণে রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয়। অর্থাৎ রেল লাইন যখন ট্রেন চলে তখন রেল লাইনের মধ্যে ঘর্ষণ হয়, সূর্যের উত্তাপ হয়, সূর্যের উত্তাপের কারণে এবং ঘর্ষণের কারণে রেল লাইনের তাপের উৎপত্তি হয়। এই তাপ বৃদ্ধির কারণে রেল লাইনের মধ্যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। দৈর্ঘ্যের প্রসারণ ঘটার কারণে রেল লাইন বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে। সেই কারণে রেল লাইনের দুইটি সংযোগস্থলের মাঝে ফাঁকা রাখা হয়, যাতে দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও রেল লাইন বাঁকা না হয়ে যায় এবং দুর্ঘটনা থেকে যাতে রক্ষা পাওয়া যায়। শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্ন নম্বর 9 এবং 10 নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। প্রশ্ন নম্বর 9 হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়। প্রশ্ন নম্বর 10 হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহ 11 × 10⁻⁰ পার কেলভিন বলতে কি বোঝায়। আমরা এখন এই দুইটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব।
প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, প্রশ্ন নম্বর 9 এর উত্তর হচ্ছে, আমরা জানি কোন বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ বলবো। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে আগে। আমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হচ্ছে, কোন বস্তুর 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াতে হয়, আর ওই 1 কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলবো আমরা ওই উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে আমরা যদি বলি পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি বলতে কি বোঝায়? পানির আপেক্ষিক তাপ 4200 পার কেজি পার কেলভিন বলতে বোঝায় 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা কমাতে, এখানে হবে কি 1 কেলভিন বাড়াতে বা কমাতে উক্ত পানি কর্তৃক যথাক্রমে 4200 জুল তাপ গৃহীত বা বর্জিত হবে। যদি বাড়াতে হয় তাহলে 4200 জুল তাপ গৃহীত হবে, আর যদি কমাতে হয় তাহলে 4200 জুল তাপ বর্জন করতে হবে। আমরা এখন প্রশ্ন নম্বর 10, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁻6 পার কেলভিন বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা তাহলে উত্তরটা একটু দেখো। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ 11 × 10⁻6 পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের ইস্পাতের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, অর্থাৎ ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, অর্থাৎ আদি দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, আর ওইটার তাপমাত্রা যদি 1 কেলভিন যদি তুমি বৃদ্ধি করো, তাহলে এর দৈর্ঘ্য মানে ইস্পাতের আদি দৈর্ঘ্য থেকে 11 × 10⁻6 মিটার পর্যন্ত আরো বৃদ্ধি পাবে। মানে আগে যদি 1 মিটার থাকে তার সাথে 11 × 10⁻6 মিটার দৈর্ঘ্য যুক্ত হবে। কেন যুক্ত হবে? সেখানে যদি 1 কেলভিন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার কারণে। তাহলে আমরা বুঝলাম ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে তার 1 মিটার দৈর্ঘ্যের দণ্ডের উপর যদি তুমি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে ওই ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 11 × 10⁻6 মিটার করে বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে 10টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেললাম। তোমরা নিশ্চয়ই ক্লাসটা খুব সুন্দরভাবে বা ভালোভাবে উপভোগ করেছো এবং বোঝার চেষ্টা করেছো। আশা করছি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট টিচারের সাথে আলোচনা করে সেটা সমাধান করে নেবা। তোমাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।